বা চোখ দিয়ে জল পড়ছিল, সেই জিনিসটা দেখে ওর তো স্বাভাবিক খারাপ তো লাগবেই, যতই হোক ওর বাবা। তো সেই সময়টা আমার হাতেও কিছু করার ছিল না, ওর হাতেও না কিছু করার আছে। তাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের রিকোয়েস্টে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। খুবই একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, তোমরা প্রত্যেকেই জিজ্ঞাসা করেছো দিদি তোমাদের বিয়ের ব্যাপারে কিছু বলো, কিভাবে তোমাদের লাভ স্টোরি হয়েছিল। সেটা তো আমি আগেই শেয়ার করেছি, আশা করছি তোমরা ভিডিওটা দেখে নিয়েছো। যদি এখনও না দেখে থাকো অবশ্যই ভিডিওটা দেখে নিও। আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে কিভাবে আমাদের বিয়েটা হয় বা কি প্রসেসে হয়, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর অনেক রিকোয়েস্ট করে একজনকে বসিয়েছি। যাই হোক, তো আর বেশি লম্বা করব না, ইন্ট্রোডাকশনটা শুরু করা যাক ভিডিওটা। যাই হোক, প্রথম থেকে শুরু করি। তোমাদেরকে আমি আমাদের লাভ স্টোরিটা শেয়ার করেছিলাম, সেখানে বলেছিলাম যে কিভাবে আমাদের দেখা হয়, হ্যাঁ না তারা যাবতীয় সব কিছু। তো এখানেও কিছুটা বলে দিই, 2016 সাল থেকে আমাদের রিলেশনশিপ স্টার্ট হয়। তারপর 2021 পর্যন্ত, বলো 21-এ আমাদের ব্রেকআপও হয়েছিল মাঝখানে, মানে কিছু দিনের জন্য ব্রেকআপ হয়েছিল, প্রায় 10 মাস। না না 10 মাস না, 8 মাস মতো আর কি। হ্যাঁ, মানে আমাদের মধ্যে এরকম একটা ইয়ে ছিল যে হ্যাঁ ঠিক আছে আমরা বিয়ে করতে পারবো না কোনো দিন, এরকম। তারপর যখন সব কিছু ঠিকঠাক হয়ে যায়, তারপর 2021 সালের এপ্রিল মাসে আমার ঠিক হয়ে যায় আমাদের কথাবার্তা। তারপর নর্মাল কথাবার্তা বলতে থাকি এবং তখনই আমরা ডিসাইড করি যে আমরা বিয়ে করব। না, তুমি মানে আমরা বিয়ে করব। আমি একা বিয়ে করব কি করে, পাগল। তো 2021 সালে আমরা ফার্স্ট ঠিক করি বিয়ে করব। তার আগে অনেকবার আমাদের সাথে ঝগড়া ঝামেলা হয়েছে, বাট বিয়ে করব এইভাবে কোনোদিন ঠিক হয়নি। তো 2021 সালে ফার্স্ট টাইম আমরা ঠিক করি না এবার তো বিয়ে করতেই হবে। আর তখন একটা সিচুয়েশন ছিল এরকম যে হয় বিয়ে করব, নইলে আমাকে বাড়ি থেকে বিয়ে দিয়ে দেওয়া হবে। তো ব্যাপারটা এরকম ছিল, সিচুয়েশন এরকম ছিল। তো যখন আমি তোমাকে ফার্স্ট টাইম বলি যে আমি চলে আসবো বা তোমার সাথে আমি সিরিয়াসলি বিয়ে করব, তখন তুমি কি রিয়াকশন ছিল তোমার? আমার বিশ্বাস হয়নি। বিশ্বাস হয়নি, বাট তাছাড়া আর কি মনে হচ্ছিল? না, কিছু সেরকম কিছু মনে হয়নি। আর শুধু এটাই মনে হতো যে না, এটা হতে পারে না, এটা হবে না, ও কখনোই আসবে না। ফালতু মিথ্যে আশা, মানে এতবার ঝামেলা হয়েছে, ব্রেকআপ হয়েছে, যে একটা মিথ্যে আশা, মানে আর ভাল লাগছিল না। যে যা হয়েছে ঠিক আছে, বাদ দাও, ছাড়ো। তো হঠাৎ তারপর এরকম রাতে একদিন, সেদিনটাও ছিল চাঁদ রাত, সেদিন তুমি ফোন করেছিলে। তো 2021 সালের চাঁদ রাতে কথা বলছি। হ্যাঁ, সেদিন আমাকে ফোন করেছিল। তা আমাকে ঠিক ফোন করেনি, আমার একটা বন্ধুকে ফোন করেছিল, সে আমাকে কনফারেন্সে নিয়েছিল। দিয়ে কথা হয়, ও খুব কান্নাকাটি করছিল। আমি বোঝালাম যে না, যেটা হওয়ার নয় সেটা বাদ দাও, ভালো থাকো, ছাড়ো, কি আছে, যা হয়েছে বাদ দাও, ছাড়ো, এরকম মানে নর্মাল একটা ব্যাপার। ও খুবই কান্না করছিল। তো আমি বোঝালাম ঠিক আছে, তুমি অনেক রাত হয়েছে, তখন প্রায় 2টো এরকম বাজে, রাত 2টো। তো যা হয়েছে বাদ দাও, ভুলে যাও, ঠিক আছে, কোনো ব্যাপার না। কোনো রকম বুঝিয়ে বাজিয়ে রাখলাম, ফোন কাটলো। সকালে ঈদ ছিল আর কি, নামাজ টামাজ পড়ে এসে এরকম ঘরে শুয়েছিলাম, ওর ফোন আবার সেই একই গাওনা। তো আমার তখন আর ভালো লাগছিল না, যে না এটা হবে না, যেটা হওয়ার নাই। ও তো ওর ভালো থাকার জন্য চলে গেছে, আবার কেন মিথ্যা স্বপ্ন আশা দেখিয়ে লড়াই, অশান্তি, ঝামেলা। ঠিক আছে, ছাড়ো, ভালো থাকুক সবাই, এটা ভেবে ঠিক আছে নিজের মনটাকে এরকম সান্ত্বনা দিচ্ছিলাম। তো এরকম বারবার প্রতিদিন এরকম চলে আর কি, ফোন করে, কান্নাকাটি করে, মানে সে কাঁদতে কাঁদতে সেই খুব, মানে কি বলবো আর কি, কাঁদতে কাঁদতে সেই কলকে যাওয়ার মতো হয় না, মানে কোকিয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে। তারপর ঠিক আছে, দেখা করলো একদিন, কথা বলছিল, খুব কান্না করছিল সেদিনও, যে না মধু, আমি ভেবে নিয়েছি আমি তোমাকেই বিয়ে করব, আর না হলে আমি জীবনে আর রাখবো না, এরকম। মানে কি আর বলবো, নিজে তখন অন্যরকম হয়ে যাচ্ছিলাম। তারপর কাউকে কিছু বলিনি। ও যখন বললো যে না আমি এই দিন বাড়ি থেকে বার হব, এরকম বলতে 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 না, আমি 7-5 অত কিছু ভাবতে 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 কি মনে হলো, একদিন দেখি ট্রাই করে ও বার হয় কিনা বাড়ির থেকে। তো অ্যাকচুয়ালি আমি এরকম ভাবছিলাম, মানে ভাবার একটাই কারণ যে আসলে আমি আমার ফ্যামিলির কথা খুবই ভাবি। মানে
আজকে হয়তো আমি তাদেরকে ছেড়ে চলে এসেছি, একজনকে আমাকে বেছে নিতে হয়, কিন্তু তার আগে আমি 100বার ভাবি এবং মানে এটাই ভেবেছিলাম যে আমার কাছে যদি দুটোর মধ্যে একটা অপশান থাকে যে দুজনকে নিয়ে একসাথে চলার, তাহলে আমি অবশ্যই চুজ করতাম যে আমার বাবাও থাকবে, আমার হাজব্যান্ডও থাকবে। বাট সত্যি বলতে আমার কাছে কোনো অপশান ছিল না, কোনো অপশান ছিল না, একটা সিঙ্গেল অপরচুনিটিও ছিল না। যদি থাকতো আমি অবশ্যই সেটা অ্যাপ্লাই করতাম, বাট যেহেতু ছিল না তাই আমাদের এটাই ছিল ভাগ্যে হয়তো। তো সেটাই। তো 2021 সালে তখন আমাদের গ্র্যাজুয়েশনের পরীক্ষা ছিল, আমার লাস্ট এক্সাম ছিল। তো তখন মানে আমাদের তখন করোনা ছিল, লকডাউন ছিল বলো, হ্যাঁ তখন কোভিড চলছিল। আর তখন আমরা ডিসাইড করি যে তখনই আমরা বিয়ে করব, কারণ ওটা আমার লাস্ট এক্সাম ছিল। ওর পর হয়তো আমি বাড়ি থেকে বেরোতে পারবো কিনা জানতাম না। তো আমি তখন লাস্ট এক্সামের দিন না, তোমার কাছে দেখা করি আমরা, হ্যাঁ আমাকে ডকুমেন্টস দিয়েছিল। হ্যাঁ আমরা লাস্ট এক্সামের দিন, আমার মনে আছে আগস্ট মাস ছিল, আগস্ট মাসে তখন আমার লাস্ট এক্সাম চলছিল। তখন আমি আরও দেখা করি এবং দেখা করে ও আমাকে একটাই কথা বলছো যে তোমার ডকুমেন্টসগুলো তাহলে দিয়ে দাও। তো আমার কাছে আমার ডকুমেন্টসগুলো সত্যি খুব ইম্পর্টেন্ট। তো মানে আমার কাছে সব কিছু বাদ দিয়ে দেখ, আমার কাছে ডকুমেন্টসটা আছে, এটাই আমার কাছে সবচেয়ে বেশি পাওনা বলতে পারো। তো যখন ডকুমেন্টসগুলো হাতে পাই তো আমি খুশি হয়ে যাই যে ঠিক আছে আমি ডকুমেন্টসগুলো ওর হাতে দিতে পেরেছি, মানে আমার হাতে নয়, ওর হাতে দিতে পেরেছি। তো তখনও তোমার বিশ্বাস হচ্ছিল না বলো? না আমি দেখছি ডকুমেন্টস দিয়েছো ঠিক আছে, আবার কাল বাদে পরশু হয়তো গিয়ে দিয়ে আসতে হবে তোমাকে। যাই হোক, তো নেক্সট আমার এক্সাম হয়ে যায়। তো তার কিছুদিন পর দেন আমরা ডিসাইড করি যে আমি চলে যাব, কারণ তখন আমার এমন একটা সিচুয়েশন ছিল যে তখন যদি আমি না বেরোতে পারি, তো আমি যদি এরপর পড়াশুনো করি তো সেটা আমি আর করতে পারবো না, কারণ রেজাল্ট বেরিয়ে গেলে আর কিছুদিনের মধ্যে আমাকে হয় বিএডে বা এমএসসিতে ভর্তি হতে হতো। তো আমার কাছে আমার স্টাডিটা অবশ্যই ইম্পর্টেন্ট ছিল, আর এখনও আছে। তো তখন আমার এটা মনে হয় না, আমাকে তো আমার পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে, আমার কেরিয়ারটাও আমাকে বজায় রাখতে হবে। তো তখন আমি কি করি, আমি চলে আসি। কত তারিখ ছিল? 6 তারিখ না? হ্যাঁ 6 তারিখ। 6 তারিখ। তো ওকে আমি একটাই কথা বলেছিলাম যে তুমি আগের থেকে যে উকিল আছে তাকে বলে রাখো। ও বলেছিল, বলো উকিলের বাড়ি গিয়ে কি হয়েছিল তোমার হ্যাঁ উনি আগে বলেছিল যে এপিট ওপিট কিছু করতে হবে, নাম মানে নামের যে চেঞ্জ সেটা করতে হবে। আমি বলেছিলাম যেরকম কি কি লাগবে আর কি, সেরকম যখন কথা হচ্ছিল আর কি, তখন উনি বলেছিল আধার কার্ড, ভোটার কার্ড, ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো সবই লাগবে। তো ওগুলো সব ওর কাছ থেকে আগেই নিয়ে নিয়েছিলাম, তো সেগুলোই আমি দিই ওনাকে। উনি তারপর সব কিছু রেডি করার পর আমাকে জানায় যে অমুক দিন এসে তোমার এপিটোপিটটা হয়ে যাবে আর কি। তো তখন আমি বললাম যে না আমার সেই দিনের দিন রেজিস্ট্রিও করে দিতে হবে, এমনকি আমার 1 ঘন্টার মধ্যে সার্টিফিকেট চাই, রেজিস্ট্রি সার্টিফিকেট। তো তখন উনি বলছে যে তো অসম্ভব ব্যাপার, যে দিনের দিন 3টে কাজ একসাথে কি করে হয়, তুমি এপিটোপিট করবে, রেজিস্ট্রি করবে, আবার রেজিস্ট্রি সার্টিফিকেট নেবে, এটা কিভাবে সম্ভব? আমি বললাম চাইলে সব কিছু হয়, আপনি দেখুন যেভাবে করা যায় সেভাবে করুন, বাদ বাকিটা আমি দেখে দেবো। তো তারপর উনি যেরকম কথা দিয়েছিল আমাকে ঠিক সেটা করেছিল, উনি কোনো রকমভাবে 2 নম্বরই কিছু করেনি, উনি দিনের দিন সব কিছু দিয়েছিল আমাকে। তো তারপরেই আর কি ওখান থেকে বিয়ে শাদী হয়, বিয়ে টিয়ে করা হলো। বিয়ে করার পর দাঁড়াও সব গল্প এখনই বললে হবে? তো সেই দিনকে সকালবেলা আমি বেরিয়ে যাই দুপুর 12টার দিকে। দুপুর 12টার দিকে আমরা বেরিয়ে যাই। আমাদের যে যে কাজী সাহেব ছিল না, উনি উকিলও ছিল আর উনি কাজীও ছিলেন, তাই না? ওনার অফিস ছিল, উনি কৃষ্ণনগর থানা, কৃষ্ণনগরের কি জজ না, কৃষ্ণনগর যে কোর্ট আছে সেখানকার জজ। পাগল, জজ কি করে হয়? জজ কি রেজিস্ট্রি করে? না, একটা লয়ার আর কি। আচ্ছা লয়ার ছিল, কৃষ্ণনগরের একটা লয়ার ছিল, উনি আমাদের রেজিস্ট্রি করে দেয়। তো সেই দিনই আমরা 12টার সময় বেরোই, 1টা-2টোর মধ্যে পৌঁছে যাই বলো ওখানে। আমাদের শান্তিপুরে হয়েছিল। তো ওখান থেকে আমরা আমাদের রেজিস্ট্রি কমপ্লিট করি। রেজিস্ট্রি কমপ্লিট করে আমি বলেছিলাম যে আমি কোথাও যাব না, আমি বাড়ি যাব না, আমাকে এখান থেকে তুমি দূরে কোথাও নিয়ে চলো, যেখানে আমি কারোর সাথে কথা না বলতে পারি, আমার ফ্যামিলির মেম্বার যাতে আমাকে না নিয়ে আসতে পারে। আমার মানে এটাই শর্ত ছিল যে আমি তো আমার বাড়ির লোকের সাথে সেদিন অন্তত মিট আপ করতেই পারবো না, কারণ আমি জানি যে আমার বাবার সামনে থাকলে হয়তো আমি আসতে পারবো না। তো সেই দিনই তারপরে আমরা সেম গাড়ি করে চলে যাই কলকাতা এয়ারপোর্ট। আর যেতে যেতেই টিকিট বুক করে ও, বলো। হ্যাঁ, আর সারাদিন আমি না খেয়েছিলাম সেটাও বলো, যে কি খাইয়েছিল আমাকে? চকলেট খাওয়াচ্ছে,
দিয়ে কি আর বলবো, কি অবস্থা হয়েছিল আমার সে আমি ভালো করেই জানি। তো আমাদের ফ্লাইট ছিল রাত 10টার দিকে। রাত 10টার দিকে আমাদের ফ্লাইট বুক হয়। তো আমরা তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছে যাই, আমাদের বেশিক্ষণ লাগেনি, প্রায় 8টার মধ্যে পৌঁছে যায় বলো। তার মধ্যে আমি ড্রেসপত্র নিয়েছিলাম। ও তোমাদেরকে আরও একটা কথা বলা ছিল যেটা তো বলা হয়নি। যখন আমি বেরোই তো ও আমাকে একটা শর্ত দিয়েছিল যে তুমি তোমার সাথে করে দুটো জিনিস আনতে পারো। আর মানে দুটো জিনিস আনতে পারো মানে আমি কি জামা কাপড় বা এরকম, আমি কোনো জামা কাপড় নিয়ে যাইনি। আর ডকুমেন্টস তো বললাম সম্পূর্ণটা ওর কাছে দিয়ে দিয়েছিলাম। তো ও আমাকে দুটো শর্ত দিয়েছিল যে তুমি কিন্তু এক হাতে নম্বর করে কিছু শর্ত নিয়ে আসতে পারবে না। হাতে করে কিচ্ছু নিয়ে আসতে পারবে না, আর সেকেন্ড তুমি কাঁদতে পারবে না, যেটা আমার কাছে সত্যি মানে মানে আমি চলে আসছি বাট মানে আমার বুক ফেটে যাচ্ছে, বাট আমি চোখ দিয়ে এক ফোঁটা জল ফেলতে পারিনি, কারণ ও আমাকে বলেছিল যে তোমার চোখ দিয়ে এক ফোঁটা যদি জল পড়ে তাহলে আমি যেখান থেকে তোমাকে নিয়েছিলাম ঠিক সেখানে গিয়ে রেখে দিয়ে আসবো। তো যাই হোক, তো যেতে হয়েছিল। যাই হোক, কষ্ট হয়েছিল, কষ্ট হয়, প্রত্যেকটা মেয়েরই কষ্ট হয়, আর বাবা মারও কষ্ট হয়। যাই হোক, সবটা না হয় নাই বললাম। তো আমরা সেদিনকে চলে যাই ব্যাঙ্গালোরে রাত 12:30 1টার মধ্যে। তারপর পৌঁছে গেছি আর কি। পৌঁছে গেছিলাম আমরা ফ্লাইটে করে, আমাদের পৌঁছে গেছিলাম। ফ্লাইটে খুব বেশি টাইম লাগে না, 2-2.5 ঘন্টা মতন লাগে। 2 ঘন্টা 15 মিনিট লাগে এরকম। তো আমরা চলে যাই দুজনে মিলে, আর ওখানে ওর একটা বন্ধু আসে ওকে পিক করতে। তো ওর বন্ধু আসে, ওর সাথে আমরা চলে যাই ওদের ফ্ল্যাটে। ওরা 2-3 জন ছিল এরকম। যাই হোক, ওদের ফ্ল্যাটে ওরা এক্সট্রা রুম ছিল, আমাদের একটা প্রোভাইড করে দেয়। তো তখন ওখানে গিয়ে আমরা মনে হয় 1 দিন না 2 দিন ছিলাম বলো। 2 দিন ছিলাম। 2 দিন ছিলাম আমরা। একদিন মানে প্রথম দিন যেদিন, সেই দিনকে তো এমনি নর্মালভাবে কাটে, সেদিনকে তো মানে একটা ট্রমা থেকে বেরোতে পারিনি বলো, মানে একটা কিভাবে কি হয়ে গেল সব কিছু, মানে ওই একটা সিচুয়েশান ছিল যে আমরা বেরোতে পারিনি। নেক্সট দিন তখন আমার শাশুড়ি মা কান্নাকাটি করে না। না, তখন আমার একটা বন্ধু এরকম ফোন করে বলছে যে মানে আমার নাম্বারটা তো বন্ধ ছিল, তো আমার ওই আর একটা বন্ধু আছে যে তাকে ফোন করছে। তা ফোন করে বলছে, মধু তোর মা খুব কান্নাকাটি করছে, তোর মায়ের শরীরের অবস্থা ভালো না, যেভাবেই হোক তোকে বাড়ি আসতে হবে, যা হওয়ার পরে হবে, বাড়ি তো আয়। ও খুব বোঝাচ্ছে। আমি বলছি মেঘা যেতে চাইছে না, মেঘা ওর বাবা মার সামনাসামনি হতে যাচ্ছে না। বলছে দেখ, সামনাসামনি আজকে না হলেও কালকে তোকে হতে হবে। যদি তার মাঝে কেউ হারিয়ে যায় তাকে কি তুই কখনো ফেরত পাবি? হয় তোর বাবাও হতে পারে, তোর মাও হতে পারে, নয়তো ওর বাবা ওর মা, কেউ তো হতে পারে। আমাকে খুব ভালোভাবে বোঝালো। তারপরে আমি বললাম ঠিক আছে, ভেবে দেখছি দাঁড়া। তো তখন বুঝে গেলাম যে না, বাড়ি তো যেতেই হবে। তো ঠিক 2-3 দিন মনে হবে ছিলাম হয়তো ব্যাঙ্গালোর আমি। তো 2 দিন পরে আবার সেমভাবেই চলে আসতে হয়। আসতে গিয়ে আবার সে আর কি বিশাল কাহিনী, তুমি বলো বাকিটা। তো নেক্সট দিন কি হয় যে আমরা ফ্লাইট বুক করি, মানে যেদিনকে গেছি তার পরের দিনকে নর্মাল ছিলাম। নেক্সট দিন আমার শাশুড়ি মার সাথে কথা হয়। ওর শাশুড়ি মা খুব কান্নাকাটি করছিল, ও একটা বন্ধুর ফোন থেকে ফোন করে। তো উনি বলেন একটাই যে চলে আসতে, বাড়ি চলে আসতে, তাতে যা হবে ওনারা দেখে নেবে, মানে জাস্ট আমরা যেন সেফলি বাড়ি চলে আসি। তো তখন আমরা ফ্লাইট বুক করি নেক্সট দিনের। আমরা ভোরবেলার ফ্লাইট বুক করেছিলাম, তাই না? না, সকাল 7টা 7:30 এরকম ছিল। হ্যাঁ, সকাল 7টা 7:30 ফ্লাইট ছিল। যাই হোক, আমরা ভোর ভোর বেরিয়ে যাই, কারণ এয়ারপোর্টে পৌঁছতে অনেকটা টাইম লাগে, আবার এয়ারপোর্টে গিয়েও অনেক প্রসেসিং থাকে, সেসব করতে টাইম লাগে। তো আমরা আবার চলে আসি এয়ারপোর্টে এসে তো সে মহা ঝামেলা। কারণ আমরা যখন এখান থেকে যাই, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে যাই, তখন কোনো প্রবলেম হয়নি ওখানে ঢুকতে। বাট যখন আমরা ওখান থেকে পশ্চিমবঙ্গে ঢুকছিলাম তখন আমাদের ভীষণ প্রবলেম হচ্ছিল, কারণ আমাদের সেকেন্ড ডোজটা নেওয়া ছিল না, আমার আর ওর দুজনেরই। মানে আমরা তো জাস্ট অবাক হয়ে গেছিলাম, আমরা জানতাম না যে এটা, যে পশ্চিমবঙ্গে ঢুকতে গেলে আমাদের 2টো ডোজই কমপ্লিট করে নিতে হবে বা RT-PCR রিপোর্ট নিয়ে ঢুকতে হবে। তো তখন সেটা একদম মানে আবার 5 ঘন্টা RT-PCR রিপোর্ট করতে দিয়েও সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। তোমরা যারা করেছিল বা শুনেছো আর কি, নিশ্চয়ই জানো কোভিডের টাইমটাতে কী সিচুয়েশন ছিল। তো আমরা তখন এরকম সিচুয়েশান ছিল যে আমাদের যে করেই হোক আসতে হবে। তো তখন কি করে আমাদের ফ্লাইটটা মিস হয়ে যায়, ওই ফ্লাইটে যে ফ্লাইটটাতে আমার বুক করেছিল সেই ফ্লাইটটা মিস হয়ে যায়। তো নেক্সট ফ্লাইট আবার
ওখানে আরটিপিসিআর রিপোর্ট করতে দিই, এয়ারপোর্টে এরকম ব্যবস্থা করেছিল ওরা। তো ওখানেই করতে দিই, আরও 5 ঘন্টা মতন পর আমাদের রিপোর্ট দেয়, তারপর রিপোর্ট নিয়ে আমাদের ফ্লাইটে উঠতে দেয়। তো নতুন করে আবার টিকিট কাটতে হয়েছিল। তো আমরা ফ্লাইটে উঠি, তখন আমাদের দেরি হয়ে গেছিলো অনেকটা, প্রায় 10টা 11টা না 12টা বেজে গেছিলো। যাই হোক, অনেকটা টাইম লেগে গেছিলো। তারপর 12টার সময় ফ্লাইটে উঠি, আর এখানে নামতে নামতে প্রায় 3টে বেজে গেছিলো, 2-3টে বেজে গেছিলো। তারপর নেমে আমরা তো তখন একটাই ছিল যে আমাদেরকে যে করে হোক বাড়ি আসতে হবে, বাড়িতে সবার শরীর খুব খারাপ হয়ে গেছিলো। যাই হোক, তো তখন ও বুক করে দেয় না একটা ট্যাক্সি, ওখান থেকে এয়ারপোর্ট থেকে তো ট্যাক্সি বুক করো, এয়ারপোর্ট থেকে ট্যাক্সি বুক করা হয় সোজা আমাদের নবদ্বীপে আসি। তো নবদ্বীপে আমাদের যেহেতু নবদ্বীপ থানা, তো আমাদের এটাই ডিসাইড করি যে আমরা একেবারে সরাসরি থানায় যাব, কারণ যেহেতু থানা থেকে সমস্ত কিছুই করা ছিল। আর আমার বাবা আমার জন্য মিসিং ডায়েরি করেছিল, ওর বাবাও ওর জন্য করেছিল, তাই না? কারণ ওর বাবাও জানতো না, সত্যি কথা বলতে ওর বাবা তো কিছুই জানতো না, ওর দাদা গিয়ে লাস্টে মিসিং ডায়েরি করেছিল। তো আমার বাবা বলছিল যে আমার মানে আমি নিজে জানি না, বাট লোক মুখে শুনেছিলাম এটা, যে আমার বাবা কিডন্যাপিংয়ের কেস বা এরকম কিছু দিয়ে দেওয়ার কথা বলছিল, যার জন্য আরও একটা টেনশনে ছিলাম আমরা। তো আমরা সরাসরি চলে যাই নবদ্বীপ থানা। তো সেদিনকে মানে আমরা খাওয়ারও টাইম পাইনি, সে গাড়ির মধ্যে মনে হয় কিছু একটা খেয়েছিলাম। তো সোজা সেই 3টে থেকে আমাদের প্রায় এখানে আসতে, নবদ্বীপ আসতে প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা লেগে গেছিলো। সেই ঢুকতে ঢুকতে নবদ্বীপ থানা প্রায় রাত 8টা। রাস্তা প্রচুর খারাপ ছিল। তো আমরা সরাসরি চলে যাই নবদ্বীপ থানাতে। নবদ্বীপ থানাতে গিয়ে তারপরে তুমি বলো একটু। না, তুমি বলো, বেশ ভালো লাগছে শুনতে আমারই। নবদ্বীপ থানাতে যাই, নবদ্বীপ থানাতে পৌঁছাতে রাত 8টা 8:30 বাজে। তো আমার শ্বশুর মশাই গেছিলো এখান থেকে, আমার শাশুড়ি মা যায়নি, না গেছিল আমার শ্বশুর শাশুড়ি সবাই গেছিল, আর আরও কিছু লোকজন গেছিলো আমার শ্বশুরবাড়ির তরফ থেকে। ওদিকে আমার বাবা মাকে ফোন করা হয়। আচ্ছা, তোমরা অনেকেই জানো কি জানো না জানি না, তো মা যে কারণে বলছি যে আমার নিজের মা তো মারা গেছে, তো বাবার যে নেক্সট ওয়াইফ, তো ছোটো মা হয়, তো তিনিও গেছিলেন না? না, তোমার ছোট মা যায়নি, তোমার বাবা গেছিল। মানে আমি তো ঠিক দেখিনি, আমার বন্ধুটার মুখে যেটা শুনেছিলাম বাবা গেছিল আর কাকুরা গেছিল মনে হয়। তোমার বাবা গেছিল, তোমার কাকুরা গেছিল। হ্যাঁ, আমার বাবা গেছিল আর কাকুরা গেছিল, তো ওরা সবাই গেছিল, ছোট মা যায়নি। তো কথায় কথায় যে বাবা মা বলছি, তো সেই কারণের জন্য বলছি। তো বাবা আর কাকুরা গেছিলো, তখন আমাকে আর ওকে ফার্স্ট টাইম এক জায়গায় বসতে দেয় থানাতে। দেন সেকেন্ডে আমাকে ডাকে, ওকে আলাদা রাখে, মানে একদম সেপারেট রুমে। তো ওখানে আমাকে আমার বাবার সামনে নিয়ে যাওয়া হয়, এবং আমার যে পুলিশ অফিসার ছিল, যার কাছে রিপোর্ট করা হয় সম্পূর্ণ, তিনি ছিলেন। তিনি বললেন যে তুমি কি এইটা রাজি, বা তুমি নিজের ইচ্ছায় গেছো কিনা, এটা আমাকে উনি জিজ্ঞেস করে। তো ওখান থেকে আমি কনফার্ম করি। আমি জানি সেই দিনটা আমার জন্য খুব কষ্টের ছিল। আমি মানে যাই হোক, সেই দিনও একটা খুব মানে নিজের একটা কষ্ট লাগছে যে নিজের বাবাকে ছোট করছে একজনের জন্য, তাই না? যতই হোক বাবা তো তারপরে বাবা এমনি একটু মন মেজাজ তো খারাপ হবে সবারই। ইতিমধ্যে আমার বন্ধুরা বলছিল যে ওর বাবা নাকি মানে কান্নাও করছিল। তো যাই হোক, তারপর ওর বাবা চলে গেল। তারপর ওর বাবা যখন এরকম ওর সামনে কান্নাকাটি করছিল বা চোখ দিয়ে জল পড়ছিল, সেই জিনিসটা দেখে ওর তো স্বাভাবিক খারাপ তো লাগবেই, যতই হোক ওর বাবা। তো সেই সময়টা আমার হাতেও কিছু করার ছিল না, ওর হাতেও না কিছু করার আছে, তাই না? তো তারপর ওর বাবা এরকম চলে যাওয়ার পরে এরকম দারোগা যখন এসে আমাকে মানে কোশ্চেন করে যে তোমাকে একটা লিখিত দিতে হবে যে তুমি ওকে ওর স্বইচ্ছায় নিয়ে গেছো, ওরকম লিখিত একটা দাও, তারপর ঠিক আছে তোমরা যেতে পারো, অসুবিধা নেই। তো ওরকম দুজনে মিলে একটা লিখিত জমা দিয়ে দিই থানাতে। তারপর আমরা বাড়ি চলে আসি আমাদের বাড়িতে। তো তারপর বাড়িতে এসে ওর খুব মন খারাপ করছিল, যেহেতু ওর বাবা ওর সামনে চোখে জল ফেলেছে। তো বোঝালাম ঠিক আছে, যা হয়েছে বাদ দাও না, যেটা হয়ে গেছে সেই জায়গা থেকেই ভুলে যাও। যদি মনে পড়ো সেই জিনিসটা সারা জীবন মনের মধ্যে আঘাত দেবে। এমনটাও তো হতে পারে তোমার বাবা তোমাকে আবার না কোনো দিন তোমাকে কাছে ডাকবে, হতেও তো পারে। সেইভাবে বুঝিয়ে টুঝিয়ে বেশ না প্রথম একটু মন খারাপ করতো ঠিকই। ওর মনে পড়ে সবসময়, ওর বাড়ির কথা মনে পড়ে। আমি সবসময় ওকে সান্ত্বনা দিই যে ঠিক আছে, একদিন দেখবে ঠিকই তোমাকে মেনে নেবে। যখন তোমার বাবা এত ভালোবাসে, ঠিক একদিন না একদিন তোমাকে মেনে নেবেই। এটা ওকে বিশ্বাস যোগায়, একটু আশা দিই, একটু ভালোবাসা দিই, ওকে শান্ত করে রাখি যাতে ওর মন খারাপ না করে, এটাই।
তো যাই হোক, এটাই ছিল আমাদের ম্যারেজ। আর তোমাদেরকে অনেক অনেক এতটা টাইম ধরে আমাদের গল্পটা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সত্যি বলতে মানে এই সিচুয়েশনটা এমন একটা ছিল না যে আমাদের দুজনের জন্য খুব একটা কঠিন পরিস্থিতি ছিল যখন আমাদের বিয়েটা হয়। যাই হোক, আগের থেকে এখন আমরা অনেক ভালো আছি। এখন আমাদের হ্যাপি একটা ম্যারেজ লাইফ আমরা এনজয় করছি বলতে পারো। তো এখন অনেক অনেক ভালো আছি, মানে এখন আর ওরকম কোনো টেনশন হয় না, চিন্তা হয় না, বলো। হ্যাঁ, যে কেউ কাউকে ছেড়ে চলে যাবে সেই ছেড়ে ভয়টা আর চলে নেই। যাবে সেই ভয়টা আর নেই। আগে তো প্রচন্ড পরিমাণে হতো, মানে দুজন দুজনকে ছাড়া থাকতেও পারতাম না, আবার একসাথে থাকলে ঝামেলা হতো যে কি করে কি করব, কিভাবে কি সিচুয়েশন হবে। যাই হোক, বাট এখন সত্যি বলতে অনেক ভালো আছে। অনেক মানে সত্যি বলতে নিজেদের মধ্যে আর কোনো মানে ঝগড়া ঝামেলা অনেক কিছু নেই। আর সত্যি বলতে আমরা এখন দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড হয়ে গেছি। এখন বলো, তুমি আগের দিন আমাকে বলছিলে যে তুমি আমার বউয়ের থেকেও বেশি আমার বন্ধু। বন্ধু। সত্যি কথা যে আমরা নিজেদেরকে হাজব্যান্ড ওয়াইফ কম মনে করি, বন্ধুটাই সবচেয়ে বেশি মনে করি। A to Z আমার ওকে যদি কতক্ষণে কথাগুলো না বলি তাহলে আমার পেটের ভাত হজম হয় না, এরকম একটা ব্যাপার হয়। যাই হোক, তো অনেকে আমাদের ভিডিও দেখে বা আগে অনেক ভিডিও ছিল, যাই হোক ভিডিওগুলো দেখে অনেক নেগেটিভ কমেন্ট করেছো। তো তার জন্য এই ভিডিওটা ছাড়লাম যে পজিটিভিটি আমরাও চাই, কিন্তু সত্যি বলতে আমার কাছে আর কোনো উপায় ছিল না। যদি আমার কাছে অন্য কোনো থাকতো উপায়, অবশ্যই আমি সেটা ফলো করতাম, বাট কোনো উপায় ছিল না এখানে। আর সত্যি বলতে ওকে ছাড়া আমার পক্ষে বাঁচা সম্ভব ছিল না এখানে। তো যাই হোক, তো নিজেদের কথাটা একটু হলেও ভেবেছি এখানে বেশি। যাই হোক, তো সব কিছু মিলে জীবন, আশা করছি আমাদের ভবিষ্যতে পজিটিভ নেগেটিভ অনেক কিছুই আসবে। তো সব কিছু মানিয়ে গুছিয়ে নেব। তো আশা করছি তোমরা আমাদের জন্য অনেক প্রে করো, আর অবশ্যই প্রে করো, দোয়া করো আল্লাহর কাছে যে আমরা দুজনে যেন এভাবেই হেসে খেলে যেতে পারি, দুজনে যেন দুজনের পাশে একসাথে থাকতে পারি, দুজনের সুখে দুঃখে যেন আমরা একসাথে থাকতে পারি, এটাই আশা করো। এর বেশি আর কিছুই বলা নেই। আর এই তো আমাদের 2 বছর বিবাহিত জীবন ভালোই কাটছে, আর নেক্সট যা হবে সব তো তোমরা দেখতেই পারবে। আর এইটুকুই বলার ছিল, আর কি বলার আছে বলো? না, আর তো কিছু বলার নেই। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন আমার ভিডিওতে প্রথমবার আসছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আশা করছি এরপর থেকে রেগুলার ভিডিও যাবে, যেটা তোমাদের সবার আক্ষেপ ছিল যে দিদি ভিডিও দাও না। আশা করলে ব্যাঙ্গালোর থেকে আসার পর না ওই ফেসগুলো আবার আমার সাথে হচ্ছিলো, আমার ওটাই মনে হচ্ছিলো যে হয়তো আবার আমার সাথে ওরকম কিছু হবে বা ওরকম কিছু। তো আমি আর ভিডিও বানাতে পারিনি, একা একা মানে অনেকটা প্রবলেম হচ্ছিল, জানো তো। মানে আমি সব কিছু আর শেয়ার করতে পারছি না একটা ভিডিওতে, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে জানি। তো যাই হোক, তো নেক্সট ভিডিওতে আস্তে আস্তে তোমরা জানতেই পারবে। আর এছাড়া যদি তোমাদের আর কিছু বলার থাকে অবশ্যই বলতে পারো কমেন্টে। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চলো, এটুকুই থাকলো, টাটা বাই বাই, টেক কেয়ার।